So ENT is a clinical subject, and clinical subject-এ গ্যারাকল চলে না, লিটারেচার চলে না, ক্যালকুলেশন করতে হয়, ক্যালকুলেটেড স্টেটমেন্টস দিতে হয়। ক্লিনিক্স ইজ লাইক দ্যাট, ওকে? ক্লিনিক্সে তুমি গল্প তো বানাবে ডেফিনেটলি, কিন্তু তোমাকে সাইন্টিফিক্যালি গল্প বানাতে হবে, যেটাকে ক্যালকুলেটেড স্টোরি টেলিং বলে। তো সেইটার মধ্যে ইএনটি ইজ ওয়ান অফ দ্য থিং, যার মধ্যে আমরা নাক কান গলা, ঠিক আছে, নাক কান গলা একসাথে করা হয়েছে বিকজ দিজ আর রিলেটেড টু ইচ আদার। যদিও চোখটা নাকের এতটা কাছে, কিন্তু চোখটাকে আলাদা রাখা হয়েছে। ওয়াই? বিকজ চোখ ইজ নট অ্যাট অল রিলেটেড টু দ্য ইএনটি। একটাই জিনিস চোখ আর নাককে কানেক্ট করে, দ্যাট ইজ চোখ আর নাককে কানেক্ট করে ইউস্টেশিয়ান টিউব। হ্যাঁ, কে বলবে? হাত তোলো। কিছু না, যে ইট ইজ জাস্ট অ্যান ওপেন ডিসকাশন। উই উইল ডু লটস অফ ওপেন ডিসকাশনস অন স্যাটারডেজ বিফোর গোয়িং ইন টু প্রপার ইএনটি, তাই তো? সো কে কানেক্ট করে চোখ আর নাককে? বলো। নেজোল্যাক্রিমাল ডাক্ট, এনএলডি, ঠিক আছে? ওটা এইখানে কি থাকে, এখানে কি থাকে? ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল, আচ্ছা, একজন বললো গ্ল্যান্ড, একজন বললো অ্যাপারচার, অ্যাপারেটাস, ওকে। ল্যাক্রিমাল গ্ল্যান্ড কোথায় থাকে? এখানে থাকে? অন্য কিছু বলবে কেউ? বলবে না? এইখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে? এইখানে থাকে। এইখানে ল্যাক্রিমাল স্যাক থাকে, which is a part of the lacrimal apparatus. Apparatus মানে গোটাটা, গোটা lacrimal system is called lacrimal apparatus. তার একটা পার্ট হচ্ছে lacrimal sac, ওখানে টিয়ার রিজার্ভয়ার। তারপরে মানে বেসিক্যালি টিয়ার জাগে, ওটা আইতে যাব না, বাট ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে ক্যানালিকুলাস দিয়ে ল্যাক্রিমাল স্যাকে আসে, ল্যাক্রিমাল স্যাক থেকে নেজোল্যাক্রিমাল ডাক্ট হয়ে নাকের ভেতরে টিয়ার ড্রেন হয়। সো দ্যাট ইজ দ্য ওনলি কমিউনিকেশন বিটুইন আই অ্যান্ড ইএনটি। অনেক সময় আইয়ের পেশেন্ট আমাদের এখানে আমাদের ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেছে, এসেওছে, মানে তার মনে হয়েছে ইএনটির ই স্ট্যান্ডস ফর আই করে, তারপর তাকে বলে দেওয়া হয়েছে। সো বেসিক্যালি ইএনটি ইজ টুগেদার বিকজ দে আর কানেক্টেড টু ইচ আদার। এর মধ্যে নোজ বা এয়ারওয়ে আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। দে বেসিক্যালি চ্যানেলাইজ দি আদার্স, মানে নাক দিয়ে যে নিঃশ্বাস নিচ্ছ সেটা কানে যাবে, সাইনাসে যাবে, থ্রোটে যাবে। For the health of E and T, this is important. But for fourth year, মানে তোমাদের ইউজি আন্ডারগ্র্যাজুয়েটে সব থেকে ইম্পর্টেন্ট ইজ দ্য ইয়ার, ওকে? ইয়ারের তিনটে পার্ট হয়, এক্সটার্নাল, মিডল অ্যান্ড ইনার। ইনার ইয়ার নিয়ে ইউজিতে বিশেষ ডিটেলসে যাবে না, মিডল নিয়ে বিশাল ডিটেলসে যেতে হয়, এক্সটার্নাল ইয়ার নিয়ে খুব বেশি ডিটেলস নেই। whenever you are dealing with any organ of the body, বেসিক হচ্ছে তার নার্ভ সাপ্লাই, আর্টেরিয়াল অ্যান্ড ভেনাস সাপ্লাই জানা, অ্যান্ড তার আরেকটা জিনিস যেটা তোমরা প্রায় নেগলেক্ট করে ফেলো, দ্যাট ইজ দ্য ডেভেলপমেন্টাল হিস্ট্রি বা ডেভেলপমেন্টাল, কি বলে তোমরা? এমব্রায়োলজি, ইয়েস। এমব্রায়োলজি মানে যখন ফার্স্ট ইয়ারে অ্যানাটমিতে পড়েছিলে তখন অবভিয়াসলি কিছু কোরিলেট করতে পারোনি যে কেন পড়ছি, কি দরকার। বাট মানে ওয়েন আই অ্যাম ফার্স্ট এমবিতে আই হ্যাড 3 গোল্ড মেডেলস। আমি ভালো স্টুডেন্ট ছিলাম, ওকে? কেন কথাটা বললাম, যে যখন আমি এই গ্র্যান্ড কি বলে জানো, গ্র্যান্ড না মেডেল না, তিনটেতেই পেলে গ্র্যান্ড অনার্স, ইয়েস, গ্র্যান্ড অনার্স ছিল, গোল্ড মেডেল ছিল 3টে।
তো যখন এইটা হলো তখন আমাকে আমাদেরই কলেজের একজন খুব সিনিয়র দাদু, মানে আমাদের সিনিয়র, একটা কথা বলেছিল আমাকে প্রাইজ দিতে গিয়ে, যে সেকেন্ড ইয়ার থেকেই প্যাথোলজি, মাইক্রো, ফার্মা, এফএসএম এই আমাদের ছিল, তো এগুলোকে একসাথে কোরিলেট করে পড়বে, বিকজ দিজ আর দ্য, মানে প্যাথোলজি অ্যান্ড ফার্মা আর ওয়ান অফ দ্য 4 pillars অফ মানে ডাক্তার হওয়ার ওয়ান অফ দ্য পিলার্স ইজ প্যাথো অ্যান্ড ফার্মা। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেম, যদি এটা না পড়ো বা বোঝো, তাহলে বাকি মানে ভিত কোনোদিন তৈরি হবে না। সো মানে এটার মধ্যে মাইক্রো ছিল, বাট এফএসএমটা একটু নেগলেক্টেড হয়ে যায় সেকেন্ড এমবিতে। কিন্তু মানে বিলিভ মি, ওই কথাটা শুনেছিলাম বলে তখন খুব বিরক্ত লাগতো, কারণ সত্যি কিছু কোরিলেট করা যেত না। বাট উনি বলেছিলেন, আর উনি খুব নামকরা লোক আমাদের ডাক্তারি জগতের, তাই জন্যে ওনার কথাটা শুনে চোখ বন্ধ করে পড়েছিলাম। তো সেটার জন্য আমি ইমেন্সলি বেনিফিট পেয়েছি। whenever you see an organ, তাহলে তার প্যাথোলজি, তার ফিজিওলজি যে কতটা ইম্পর্টেন্ট। ফিজিওলজি হচ্ছে নর্মাল ফাংশনিং অফ দ্য অর্গান, যখন তার গন্ডগোল হয় দ্যাট বিকামস প্যাথোলজি, আর লাস্ট হচ্ছে হাউ টু ম্যানেজ ইট। তো এই সেকেন্ড এমবি, থার্ড এমবি, পার্ট 1, পার্ট 2, এই পুরো সময়টা আমার একটাই কাজ ছিল যে কোরিলেট করা। আই হ্যাড 9 গোল্ড মেডেলস। কথাগুলো একদম এই জন্যে বলছি না যে তোরাও গোল্ড মেডেল নে, এইসব কথাগুলো এই জন্যে বলছি যে কোরিলেশন যদি হাই লেভেলের হয়ে যায় তাহলে তুই গোল্ড মেডেল পাবি। গোল্ড মেডেল কোনো দিন বা অনার্স কোনো দিন কেউ মাগিং করে পায় না। মনে রাখবি, একটা অ্যাভারেজ আর অনার্স আর গোল্ড মেডেল, এই 3টে স্টুডেন্টের মধ্যে আহামরি কিছু ফারাক নেই। সেই দিন যার লাক ভালো সে বেরিয়ে যায়, আর সেই লাকটাকে নিজের ফেভারে আনার জন্যে তোকে পুরো বছর পড়তে হয়। আমার ইএনটির অনার্সের গল্পটা বলি। আমি সিবিএসই স্টুডেন্ট। এখানে সিবিএসই কে কে আছে? তুই। আর সিবিএসই শুনলেই মনে হয় যে এই ছেলেমেয়েগুলো স্মার্ট হবে। ওকে, তো সিবিএসই স্টুডেন্ট, এই দুটো মাথা নাড়বে। আর তোরা কি ফ্র্যাঞ্চাইজি না প্রপার সিবিএসই? প্রপার। কোথাকার? হ্যাঁ, কোথাকার? আলিপুর। গুড। তো কেভি ফ্র্যাঞ্চাইজি আর বললাম প্রপার, বুঝলি? ফ্র্যাঞ্চাইজিগুলো ট্যাশ হয়, মানে সিবিএসই বোর্ড, কিন্তু সিবিএসইর আত্মাটা থাকে না, আর কেভির মধ্যে সিবিএসইর আত্মা থাকে। সিবিএসই স্টুডেন্টস আর ভেরি স্মার্ট পিপল। স্মার্ট পিপল মানে হচ্ছে যে তাদেরকে বলা হয়, যেরকম এইচএস কতজন আছে? 70% বোধহয় এইচএস। হ্যাঁ, এইচএসদের বলা হয়, ছোটোবেলা থেকে মাগিং করানো হয়, যত পাতা ভরাবি তত মার্কস পাবি। আর সিবিএসইকে বলা হবে যত শর্টে লিখবি তত মার্কস পাবি। অ্যাটলিস্ট আমি আর.কে. পুরম ডিপিএস, ওকে, দ্যাট ইজ অলসো আ প্রপার সিবিএসই। তো আমাদের এইটা বোঝানো হতো। দিল্লি আর.কে. পুরম ডিপিএস ইজ দি সিবিএসই স্কুল। তো মানে মোটামুটি আমাদের স্কুল থেকে, মানে তখনকার দিনে এআইপিএমটি হতো, প্রায় 56 থেকে 60 জন পেত। ওকে, মানে সাচ ওয়াজ দ্য লেভেল। তো আমাদের বলা হতো যে যত শর্টে লিখবি তত মার্কস বেশি হবে, যেন ট্র্যাশ না লেখা হয়। সো পরীক্ষার আগে আমার তো, মানে আমি এনআরএস থেকে পাস আউট, তো সবাই তো পড়ছে, হাঁ করে পড়ছে পরীক্ষার আগে, থিওরির আগে, প্র্যাকটিক্যালের আগে। এবার আমি কিছু খুঁজে পেতাম না যে কি পড়বো। আমি ভাবতাম যে হ্যাঁ, লোকে ভাববে যে হ্যাঁ এই কিছু পড়াশোনা করেনি, তাই জন্য বইটা নিয়ে বসে থাকতাম, কিন্তু আমি কিছু পড়তাম না। তো অনার্স ইএনটির আগের দিন মানে আগের মোমেন্টে জীবনে ট্রায়াঙ্গেল পড়িনি। ট্রায়াঙ্গেল তোরা পাবি,
ম্যাকিউয়েন ট্রায়াঙ্গেল সবাইকে জিজ্ঞেস করা হয়, ট্রটম্যান ট্রায়াঙ্গেল খুব কম লোকজনকে জিজ্ঞেস করা হয়, যারা সব লেভেলগুলো ওই কারোরপাতির সব পাড়াভগুলো ক্রস করে গেছে, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ট্রটম্যান ট্রায়াঙ্গেল। তো আমি তখন ইন্ডেক্স থেকে পেছন থেকে উল্টাচ্ছি, কিছু পড়ছি না, তো ট্রটম্যান ট্রায়াঙ্গেল নামটা ভালো লাগলো, ট্রটম্যান ট্রায়াঙ্গেলটা ওখানে বসে বসে পড়লাম। দ্যাট ওয়াজ মাই লাস্ট কোয়েশ্চেন। তো আর এই যে তোরা টিকে হাজরা স্যারকে দেখেছিস? হি ওয়াজ দি এইচওডি, মানে স্যার রিটায়ার করে গেলেন, লাস্ট ইয়ার অবধি ছিলেন। তো হাজরা স্যার ওয়াজ মাই এইচওডি অ্যান্ড হি আস্কড মি দিস কোয়েশ্চেন যে ট্রটম্যান ট্রায়াঙ্গেল কী হয় বল, এটা বলে দিলে অনার্স দেব। তখন আমাদের জিএম হয়নি, মানে জিএমের রেজাল্ট বেরোয়নি, তো জিএম হয়ে গেছিলো। সো ট্রটম্যান ট্রায়াঙ্গেল, সো আই ওয়াজ লাকি দ্যাট ডে, ওকে। অ্যান্ড হ্যাঁ, লাকি হওয়ার জন্য অবভিয়াসলি লাস্ট কোয়েশ্চেন ওয়াজ ট্রটম্যান ট্রায়াঙ্গেল, তার আগেরগুলো তো পুরো বছর পড়েছি বলেই জানতে পেরেছি, আনসার দিতে পেরেছি। তো পুরো বছর পড়ার একটা ভ্যালিউ হয়, ভ্যালিউটা হচ্ছে যে আমি কত সুন্দর করে সেই দিনটাতে রান্নাটা করতে পারবো। ফর এক্সাম্পল, আই এম মেকিং বিরিয়ানি, I am a foodie, okay, and I like to cook. I can cook anything. সব করতে পারি আমি। তো বিরিয়ানি তো সবাই বানায়, বিরিয়ানিতে কি আছে? মশলা, চাল, চিকেন, ডিম, আলু, এটা দিয়ে বসিয়ে দাও। তো কারোর বিরিয়ানি খুব ভালো হয়, সিরাজের বিরিয়ানি খুব ভালো হয়, আর দুর্গাপুরে আছে একটা কৌয়া বিরিয়ানি। তো ও তো বিরিয়ানি বানাচ্ছে, সিরাজও বিরিয়ানি বানাচ্ছে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? The difference is experience. হ্যাঁ হ্যাঁ, যা দিয়েছে নিয়ে নে। হ্যাঁ, তো ডিফারেন্স ইজ, এই যে তুই মুখে দিলি আহ কি সুন্দর, ডিফারেন্স হচ্ছে ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অফ এফার্ট। সেই ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অফ এফার্ট ইজ MBBS। ফার্স্ট ইয়ার দিয়ে তো কিছুই বুঝতেও পারিসনি বোধহয় যে ফার্স্ট ইয়ার চলে গেল, আমরাও বুঝিনি, তোরাও বুঝিসনি, যাকে। তো এই রোজ পড়াশোনা করা, রোজ কোরিলেট করা, এটা কি পড়লাম, এই সেদিন কি বলেছিল, ওই পিজিটি দাদাটা কি বলেছিল, এই ম্যামটা কি বলেছিল, এগুলোকে যখন কানেক্ট করতে পারবি ডটসগুলো, তখন বুঝবি যে না ঠিকঠাক লাইনে যাচ্ছিস, ওকে। তো সেই ঠিকঠাক লাইনটা আসে এই ক্লিনিক্সগুলো। ক্লিনিক্সে হ্যাঁ কানের মিডল ইয়ার, হ্যাঁ মিডল ইয়ার, মানে আমি যখন মিডল ইয়ার পড়ছিলাম তখন আমরা ফার্স্ট ইয়ারে অ্যানাটমিতে টিউশন পড়তাম। মণিময় মুখার্জি, কলকাতার যারা হয়তো চিনিস, মণিময় স্যার আমাদেরকে অ্যানাটমি পড়িয়েছিল টিউশন। তো মণিময় স্যার মিডল ইয়ারটা এমনভাবে পড়িয়েছিল যেটা আমি এখনও তোদেরকে পড়াই। আই লার্নড ইট ফ্রম হিম, হাউ টু, মানে একদম স্যার ছিল যে ভাব, এরকম করে বলতো, ভাব যে মিডল ইয়ারের ভেতরে বসে আছিস করে, এই তুই হচ্ছিস ম্যালিয়াস, তুই হচ্ছিস ইনকাস, তোরা এইভাবে হাতটা ধর, মানে এইভাবে পুরো বোঝাতো। তো আমিও ওইভাবে মিডল ইয়ার বোঝাই। তো যখন আমি ফোর্থ ইয়ারে ইএনটি পড়তে আসলাম, তো তখন মিডল ইয়ার হ্যাঁ মণিময় স্যার এরকম বলেছিল, সো আই কুড কোরিলেট। তাহলে যদি আমার AOM হয়, যদি আমার অ্যাকিউট ইনফেকশন হয়, তাহলে আমার টিম্প্যানিক মেমব্রেনটা বাইরের দিকে বালজ আউট করবে, তার মানে আমি বলছি যে এই দরজাটাকে আমরা টিম্প্যানিক মেমব্রেন ভাববো, অ্যান্ড দিস ইজ দ্য মিডল ইয়ার, উই আর অল সিটিং ইনসাইড দ্য মিডল ইয়ার। তো আমি সবসময় মানে ক্লাসে যখন থিওরিও হবে তোদের, তো আমি এইভাবেই পড়াবো, যেটা আমাকে বহু বছর আগে, আই ডিড ফার্স্ট ইয়ার ইন 2007-8, আই এম 2007 ব্যাচ। তো 7-8 ওই সময় মণিময় স্যার আমাদের পড়িয়েছিল, সেটা আজকে 2026-এ আমি তোদেরকে পড়াচ্ছি, বাট আই অ্যাম ডুইং জাস্ট দ্য ওয়ে হি ডিড। সো বেসিক্যালি আমি নিজে যখন ফোর্থ ইয়ারে পড়েছি, আমি মণিময় স্যারকে চিন্তা করেছি, স্যার কীভাবে বুঝিয়েছিলেন, অ্যান্ড যখন না যতবার তোদেরকে পড়াই ততবার স্যারের নাম নিই। তো হি ডিড সো মাচ গুড টু আস, মানে স্যার আমাদেরকে টু লাভ দ্য সাবজেক্ট শিখিয়েছিলেন। কেউ যদি এইভাবে না বলে এসে থিওরি ক্লাসে, মানে আমি থিওরিতে কোনো দিন তোদেরকে রানিং নোটস নিতে দিই না, আমি বলি যে এই তো এগুলো স্লাইড রয়েছে, এগুলো তোরা পেয়ে যাবি, জাস্ট লিসেন, মানে ট্রাই টু কানেক্ট দ্য ডট।
কিচ্ছু এমন বলা হয় না ক্লাসে যেগুলো তোরা জানিস না বা যেটা তোদের বইতে নেই, কিন্তু কোনটা দরকারি আর কোনটা দরকারি নয়, দিস ইজ লার্নড ইন আ ক্লাস। ওকে, অ্যান্ড অফকোর্স তোদের কেউ ফেভারিট টিচার হবে, কেউ কোনো টিচারকে পছন্দ হবে না, অল দিস থিংস হ্যাপেন। তো যে তোদের সাবজেক্টটাকে ভালোবাসতে শেখাবে সে তোদের ফেভারিট টিচার হবে। তো ইন দিস ওয়ে উই উইল প্রসিড। সো সবার আগে যেটা বললাম যে ইউজিতে মিডল ইয়ার এটা জানতে হয় যে হোয়াট ইজ মিডল ইয়ার। তো আমরা মিডল ইয়ার পড়েছিস হয়তো তোরা যে ইটস আ স্কোয়ার, ইটস আ 0.5 ml ভলিউম স্কোয়ার স্ট্রাকচার, যার তাহলে যদি একটা স্কোয়ার হয় তাহলে তার একটা মিডিয়াল ওয়াল হবে, ল্যাটারাল ওয়াল হবে। আগেই বুঝতে পারছিস ল্যাটারাল তো টিম্প্যানিক মেমব্রেনই হবে, তাহলে তার উল্টোটা হবে মিডিয়াল ওয়াল। এইবার আমি যদি অ্যানাটমিক পজিশনে দাঁড়াই, যদি আমার এইটা ল্যাটারাল হয় এইটা মিডিয়াল হয়, তাহলে অবভিয়াসলি দিস ওয়ান ইজ দি অ্যান্টিরিয়ার ওয়াল অ্যান্ড দ্যাট ওয়ান ইজ দ্য পস্টিরিয়ার ওয়াল। সো আমরা কি করব, আমরা যখনই মিডল ইয়ার পড়ছি আমরা ওই দরজাটাকে টিম্প্যানিক মেমব্রেন ভেবে নেব, অ্যান্ড তাহলে এটা আমাদের মিডিয়াল ওয়াল হয়ে গেল। তাহলে যদি আমরা অ্যানাটমিক পজিশনে দাঁড়িয়ে আছি, যদি ওইটা আমাদের ল্যাটারাল, তাহলে অবভিয়াসলি দিস ইজ অ্যান্টিরিয়ার, দিস ইজ পস্টিরিয়ার। তো আজকে আমরা সিম্পলি সব থেকে সহজ যেটা, দ্যাট ইজ দ্য ল্যাটারাল ওয়াল পড়ব। ল্যাটারাল ওয়াল কি পুরোটা টিম্প্যানিক মেমব্রেন নাকি ইট ইজ বোনি অ্যান্ড মেমব্রেনাস, বোথ? সো বেসিক্যালি একদম এই যে দেওয়ালটা, দ্যাট ইজ দ্য ল্যাটারাল ওয়াল, যার একটা পার্ট হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। আবার ওই টিম্প্যানিক মেমব্রেনের আবার একটা পার্স টেন্সা, পার্স ফ্ল্যাসিডা আছে। তো সেটা আমরা একটু বুঝে নেব, হ্যাঁ ঠিক আছে, ওপরের 20% ল্যাথপ্যাথ করে আর নিচটা বেশ টট। ঠিক যেমন ওই হিঞ্জটা, সবাই দরজাটাতে দেখ একটা হিঞ্জ আছে, ওই হিঞ্জটা ওই দরজাটাকে ওই পজিশনে রাখে। তো ওই হিঞ্জটা আমাদের কানের ভেতরে কে? টিম্প্যানিক মেমব্রেনকে তার পজিশনে রাখার জন্যে মাস্ট বি দুজন অপোজিং ফোর্স হবে, একজন ওকে বাইরে টানছে, একজন ওকে হবে। তখন আসছে অস্তিত্ব দুটো মাসেলের, মাসেল হচ্ছে টেন্সার টিম্প্যানাই আর তাহলে টেন্সার টিম্প্যানাই, ওর মধ্যেই আছে, ও টেন্স করে রাখছে টিম্প্যানাইকে। তার মানে টেন্সার টিম্প্যানাইটা কোথায় থাকে? এই যে এখন এই মেয়েটা ভাবছে, কেন ভাবছে? কারণ ও অ্যানাটমি যখন পড়েছিল তখন ও কোরিলেট করে পড়েনি, এবারে পড়বে। কারণ ও জানে যে ফোর্থ ইয়ার তো ইএনটি পড়তে হবে, আর আমাকে জানতে হবে যে পর্দাটাকে টট কে রাখছে। সো দিস ইজ আ টাস্ক, যে টেন্সার টিম্প্যানাই কীভাবে টেন্স করে রাখছে, আর টেন্সার টিম্প্যানাই না থাকলে নিশ্চয়ই টট থাকবে না। সো ফার্স্ট আমাদের তাহলে টাস্ক হলো যে টেন্সার টিম্প্যানাইন অরিজিনাল ইনসারশন। আর এবার থেকে অরিজিন ইনসারশন এইভাবে পড়বি না যে অরিজিন, ওর ফাংশন অনুযায়ী ওর অরিজিন অ্যান্ড ইনসারশনটা মুখস্থ করবি। কারণ ফাংশন দিয়ে মনে রাখলে মনে থাকবে, যদি মুখস্থ করার জন্য পড়িস তাহলে মনে থাকবে না। টেন্সার টিম্প্যানাই পর্দাকে বাইরের দিকে ঠেলে রাখছে নাকি ভেতরের দিকে টানছে, এইটার ওপর ডিপেন্ড করবে ওর পজিশন। এইভাবে উল্টো, মানে সোজা কানটা না ধরে আমরা ট্যাড়া করে কানটা ধরবো। আমরা এবার থেকে ফাংশন অনুযায়ী মনে রাখবো। নেক্সট হচ্ছে এইটুকুই সিগনিফিকেন্স ল্যাটারাল ওয়ালের। এবার এটা আমাদের অ্যান্টিরিয়র ওয়াল। অ্যান্টিরিয়র ওয়ালে মাত্র দুটো স্ট্রাকচার থাকে ইম্পর্ট্যান্ট, কেউ বলতে পারবে? এনিবডি? ক্যারোটিড, কি সুন্দর বলছে মেয়েটা। এবারে ইউস্টেশিয়ান টিউব থাকে আর ক্যানাল, ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ক্যানাল থাকে। তাহলে এই দুটোর
সিগনিফিক্যান্স জানতে হবে। ইউস্টেশিয়ান টিউব তো তোরা বুঝেই যাচ্ছিস। জানিস যখন আমরা কানের ওটি করি তখন আমাদেরকে এনশিওর করতে হয় যে ইউস্টেশিয়ান টিউবের মুখটা যেটা মিডল ইয়ারে খুলছে সেটা যেন ওপেন মানে ক্লিন থাকে, ক্লিয়ার থাকে। কারণ যদি ইউস্টেশিয়ান টিউবের মিডল ইয়ার ওপেনিংটা ব্লক থাকে আমার পুরো ওটিটা ওয়েস্ট হয়ে যাবে। সো এই হচ্ছে সিগনিফিক্যান্স অফ দ্য ইউস্টেশিয়ান টিউব। মোস্ট ইম্পর্টেন্ট ওয়াল অফ দ্য মিডল ইয়ার বলা হয় দ্য মিডিয়াল ওয়াল, লটস অ্যান্ড লটস অফ স্ট্রাকচার্স। এটা আমরা নেক্সট স্যাটারডে ডিসকাস করব, কারণ তোরা একদম হাঁ করে আমার দিকে তাকিয়ে আছিস। আমি ক্লাসে ইন্টারাক্ট করি, আমি ভমিট করি না, আই ইন্টারাক্ট। সো পড়বি এবার থেকে এইভাবে যে ফাংশন দিয়ে পড়বি। ফাংশন এখানে আমাদের মিডিয়াল ওয়ালে প্রমোন্টারি আছে, তার ফাংশন কি? আমার মিডিয়াল ওয়ালে খুব কনফিউশন হবে, অনেকগুলো নাম আছে। আমি চাই যে আমাকে তোরা জিজ্ঞেস করে যে ম্যাম এটা বুঝলাম না, কারণ এখন যদি আমি তোদেরকে পড়িয়ে দিই তাহলে কোনটাতে মানে হোঁচট খাচ্ছিস সেটা কিন্তু তোরা বুঝলি না। আমি চাই যে হোঁচট খা, তখন আমি তুলে দেব যে হ্যাঁ এই জায়গাটাতে প্রবলেম। ধিংড়ার বইটাতে অনেকগুলো মিস্টেক্স আছে, সেই মিস্টেক্সগুলো তখনই বলবো যখন তোরা ডাউট দেখাবি যে না এটা তো মিলছে না, এটা তো ঠিক লাগছে না। দিস কোয়েশ্চেন শুড কাম ফ্রম ইউ, দেন আই উইল কারেক্ট ইট। তো মিডল ইয়ার ইজ দ্য মোস্ট বলতে পারো ডিফিকাল্ট, মিডল ইয়ার নয় মিডিয়াল ওয়াল। আর পস্টিরিয়র ওয়াল, মিডিয়াল ওয়াল অ্যান্ড ল্যাটারাল ওয়াল একটা স্ট্রাকচার যে মিডিয়াল, পস্টিরিয়র আর ল্যাটারাল ওয়ালে থ্রু যায়। হ্যাঁ, তো ওর ডিসপোজিশন, ও কোথা দিয়ে কিভাবে যাচ্ছে, ওর কি কি ব্রাঞ্চেস বেরোচ্ছে, মিডিয়াল ওয়ালে কোনো ব্রাঞ্চ বেরোচ্ছে, পস্টিরিয়র ওয়ালে কোনো ব্রাঞ্চ বেরোচ্ছে, এইগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, কারণ হচ্ছে যে এগুলো ইম্পর্ট্যান্ট কি জানিস তো, যারা আগে MSENT করবি, মানে জিনিসটা হচ্ছে যে এইটুকু তো জায়গা, আমরা তার মধ্যে 4 ঘন্টা যে কিওটি করি কে জানে। ওকে, ব্যাপার হচ্ছে যে আমরা যখন ডিজিজ ক্লিয়ারেন্স করি, এই কালকেই একটা কেস করলাম, তো এই যে ফেশিয়াল নার্ভের ভেতর থেকে মানে সূক্ষ্ম সূক্ষ্ম গ্র্যানুলেশন টেনে টেনে বার করে সেই পেশেন্টটাকে ঠিক করা, না করলেই দেয়ার উইল বি রেকারেন্স, না করলেই ওর কানটা ঠিক হবে না। সো আমাদের এই যে ডিটেলড স্ট্রাকচারসগুলো জানা, বিকজ যাতে আমরা যারা যারা MS করবি তারা যেন তখন জানতে পারিস যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই তো অ্যানাটমিতে পড়েছিলাম। অ্যান্ড ইট লুকস সো থ্রিলিং, যখন যা পড়েছিলাম যখন মাইক্রোস্কোপের তলায় দেখছি ঝকঝকে পরিষ্কার, ইট ইজ ভেরি থ্রিলিং। যারা সার্জিক্যাল ফিল্ডে যাবি তাদের লাইফ খুব ভালো, মানে অ্যাকর্ডিং টু মি, আমার ওটা ওপিনিয়ন। যারা মেডিসিনে যাবি তারা এটাও হতে পারে, ওটাও হতে পারে, এটাও এই ওটাও ওই, তো আমরা যে ভাই তাহলে আমি ডাক্তারিটা পড়লাম কেন, সবই তো হতে পারে। বাট দ্যাট ইজ দেয়ার স্কিল। আমরা বড্ড স্ট্রেট ফরওয়ার্ড, আমরা এই রাস্তা দিয়েও যাওয়া যায়, ওই রাস্তা দিয়েও যাওয়া যায়, ওই যে যেরকম গুগল ম্যাপসে দেখবি অনেকগুলো ETA, হ্যাঁ ETA মানে এক্সপেক্টেড টাইম অফ কি অ্যারাইভেল, তো কোনোটা 2 মিনিটস স্লো, কোনোটা 3 মিনিটস স্লো, এই এতগুলো অপশনস আমাদেরকে দেয় মেডিসিন বা এনি থিওরিটিক্যাল সাবজেক্টস। সো বোথ আর ইম্পর্ট্যান্ট। যদি মেডিসিন না থাকতো তাহলে হতো যে সবাই ভাবতো যে হ্যাঁ কানে ইনফেকশন হয়েছে মানেই কানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, কেন ফাঙ্গাল হতে পারে না, কেন ভাইরাল হতে পারে না, কেন কিছু ইনফেক্টিভ না হয়েও কানে ব্যথা হতে পারে না, সব কিছুই হতে পারে। সো এবারে কোনটা হয়েছে সেটা you will decide depending upon many things, from history, from examination, from test, from management, সব কিছু নিয়ে মানে মনে রাখবি যে এরকম নয় যে আমি সব জানি, এই ছেলেটা আজকে আমাকে কিছু জিনিস শিখিয়ে যেতে পারে যেটা হয়তো ওর স্ট্রাইক করেছে আমার আজ অবধি স্ট্রাইক করেনি।
অনেক ছেলে মেয়ে এখানে এমন প্রশ্ন করেছে যেটার থেকে আমি ভাবতে মজবুর হয়েছি। অনেক এমন ডিজিজ হয়েছে, পেশেন্ট এসে বলছে কানের জ্বালা করছে, কানে জ্বালা করছে, কান দেখছি নর্মাল, কোনো প্যাথোলজি পাচ্ছি না, সিটি স্ক্যান করিয়ে ফেললাম, তাতেও কিচ্ছু জানতে পারছি না। তখন গিয়ে মনে রাখতে হবে যে দেয়ার ইজ সামথিং কল্ড রেফার্ড পেন। রেফার্ড মানে এমন নার্ভ সাপ্লাই যেটা কানকেও নার্ভ সাপ্লাই দিচ্ছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এখানে থাকে। বিলিভ মি, মিথ্যে কথা বলছি মানে আজকে লুকিয়ে লাভ নেই। 2018 আই অ্যাম দ্য গোল্ড মেডেলিস্ট অফ মাই ব্যাচ MS। সেই আমি 2018-তে আমি পাশ করেছিলাম। 2018, 19, 20, 21, 22 এতগুলো বছর আমার কাছে অনেক গ্রামের বুড়ি পেশেন্ট, শহরের পেশেন্ট এসে বলেছে যে আমার কানে জ্বালা করে, অ্যান্ড আমি বুঝতে পারিনি যে কারণটা কী ছিল, কারণ আমি দেখছি কান তো নর্মাল। আমি অ্যান্টিবায়োটিক দিয়ে আগ্রাম বাগ্রাম করে আন্দাজে ঢিল মেরেছি, কিন্তু যখন আমার নিজের সাবম্যান্ডিবুলার অ্যাডিনাইটিস হলো, কারণ আমার দাঁতে পোকা ছিল, সে পোকা তো হয় না দাঁতের, দাঁতের কে হয়, কি হয়, ক্যাভিটি, ক্যাভিটিতে কি থাকে, দেয়ার আর ব্যাকটেরিয়া, ওকে। সেই ব্যাকটেরিয়া যখন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে ধরে বিকজ অফ দেয়ার প্রক্সিমিটি, দেন এমন ব্যথা হয় যে মাথা খারাপ হয়ে যায়। তখন মানে আমার হয়েছিল 2022-এ। তখন গিয়ে আমি দেখছি এখানে তো ব্যথা আছেই, কানে জ্বালা করছে। সে জ্বালা কি জ্বালা, তখন গিয়ে আমি কোরিলেট করলাম যে ওকে, তার মানে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, তোরাও পড়েছিস আমিও পড়েছি, তোরা তো ফার্স্ট ইয়ারে পড়েছিস, আমি ফার্স্ট ইয়ার পড়েছি, ফোর্থ ইয়ার পড়েছি, তারপর MS পড়েছি 3 বছর, তাতেও আমার স্ট্রাইক করেনি যে এখানের একজন নার্ভ আছে যে কানকেও সাপ্লাই করে। তো এ যখন ইরিটেট হচ্ছে তখন এর কাজ হচ্ছে জ্বালা সেন্সেশন করা। অনেক পেশেন্ট দেখবি এসে বলবে হাতে পায়ে জ্বালা করছে, জ্বালা ইজ দেয়ার, জ্বালা ইজ নিউরোপ্যাথিক পেন। মাই জ্বালা ইন কান ওয়াজ নিউরোপ্যাথিক পেন। এইখানে ইরিটেট করেছে ইনফেক্টিভ কজ, সে নার্ভকে ইরিটেট করেছে, নিউরোপ্যাথিক পেন হচ্ছে। 22-এ গিয়ে আমি জানতে পারলাম যে আচ্ছা এই এত পেশেন্টকে আমি যে আন্দাজে ঢিল মেরেছি না বুঝে, কেউ কেউ আবার ভালোও হয়ে গেছে, কারণ আমি সেম ওষুধ দিয়েছি যেটা এর জন্য দিতাম, পেশেন্ট ভালো হয়ে গেছে, কিন্তু আমি জানতাম না যে কেন জ্বালাটা করছে। সো আই কেম টু নো দিস ডিটেলস ওয়েন আই ওয়াজ ইন, মানে যখন আমার MS পাশ করে 4 বছর হয়ে গেছে। এখন কেউ এসে জ্বালা বললে আমার সঙ্গে সঙ্গে স্ট্রাইক করে, মেবি সাবম্যান্ডিউ। তখন আমি দেখি দিদা দাঁত দেখাও, দেখি দাঁত একেবারে কদাকার, ওকে। সো দেন আই গিভ অ্যান্টিবায়োটিক, দেন আই সে যে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতগুলো তোলাতে হবে তবে কান ঠিক হবে। অনেকে ভুরু কোচকায়, এই কিচ্ছু জানে না, চলে যায়, কেউ কেউ রিলিভ হয়ে যায়, ওকে। সো ইট ইজ নট, তো ওই বুড়ি দিদা 75 বছর, সে আমাকে শিখিয়ে গেছিল যে দেখ গোল্ড মেডেল নিয়ে কি হবে, পকেটে রাখ, ওকে। সো সে আমাকে বুঝিয়ে গেছিল, সে আমাকে শিখিয়ে গেছিল। বাড়িতে একটা মেয়ে আছে আশা বলে, ও ঘরে কাজ করে, শি ইজ 18 years old। ও আমাকে কিছু জিনিস শিখিয়েছে, ওকে, অ্যান্ড আমি ওকে ওটার জন্য খুব রেসপেক্ট করি। ও প্রচণ্ড পরিষ্কার, ও আমার ক্লিনিকেও কাজ করে, ও এত সুন্দর করে পরিষ্কার করে ইনস্ট্রুমেন্টস যে ওই জিনিসটা আমি ওর কাছে শিখেছি। আমাকে বলে দেখো না এটাকে তো এইভাবে পরিষ্কার করা যায়, করে ও আমাকে কিছু জিনিস ওর কাছে আছে যেগুলো দিয়ে ক্লিন করে দেখিয়েছে, তো আমি ওইভাবে এখন ক্লিন করি। তো শি ইজ মাই মেড, বাট শি হ্যাজ টট মি সার্টেন থিংস। স্টুডেন্টস অনেক সময় দে টিচার্স, দে আস্ক সাম কোয়েশ্চেন যেটা পাশের স্টুডেন্টের মনে হবে এ কি সিলি কোয়েশ্চেন, সো বাট মেবি দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমাকে মজবুর করছে বোঝার জন্যে বা ভাবার জন্যে যে হ্যাঁ আমার কাছে তো নলেজ আছে, তো ওর আনসারটা দেখি তো দেওয়া যায় কি না, কারণ আমার কাছে নলেজ আছে, তোদের কাছে এখন সেই নলেজটা নেই, বিকজ তোর এখন স্টুডেন্ট। তো তুই আনখাই বোকার মতো জিজ্ঞেস করেছিস, কিন্তু বোধহয় ওটা বোকার মতো প্রশ্ন ছিল না, বোধহয় ওটা ভালো প্রশ্ন ছিল। তো সেটার আনসার দিতে গিয়ে আমি ভাবলাম যে হ্যাঁ আমি তো এইভাবে ভাবিনি আগে, হ্যাঁ এটা তো হতেই পারে।
So it's an ongoing process. You are learning every day and try to learn every day. There is no age limit, okay? Always keep an open mind. মানে আমি অনেক সময় বলি তোরা প্রাইভেট কলেজে পড়ছিস, তোদের মানে পেশেন্ট এক্সপোজার নেই, মানছি নেই, খুব খারাপ ব্যাপার নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে একটা সিনেমা এসেছিল ধুরন্ধর, কে কে দেখেছিস, কি বুঝেছিস ধুরন্ধর দেখে? হোয়াট ডিড ইউ লাইক অ্যাবাউট ধুরন্ধর? আজ আমাদের কোনো ক্লাস হচ্ছে না, উই আর জাস্ট চিটচ্যাটিং। তোর এটা ভালো লেগেছে? ওকে, তুইও তাই বলছিস। আচ্ছা, তোর ইন্টারপ্রিটেশনটা বল, একটু এক্সপ্লেন কর, আর তুই তোরটা বলিস। ওয়েট ফর দ্য কারেক্ট টাইম। আমি ধুরন্ধর পরশু দেখলাম, আমি দেখিনি আগে। আচ্ছা, আর কে দেখেছিস? কে বলবি কি ভালো লেগেছে? বল যা ভালো লেগেছে। মেয়েটাকে ভালো লেগেছে, হতেই পারে। হ্যাঁ, 18 বছরের মেয়ে, কি সুন্দর কনফিডেন্ট অ্যাক্টিং করেছে। ও হচ্ছে কোনো সাউথ ইন্ডিয়ান অ্যাক্টরের মেয়ে। কার মেয়ে? তাই? সারা আর্জুন তো? তাহলে আলু অর্জুনের মেয়ে নয়? ওকে, তো আমার যেটা ভালো লাগলো যে রণবীর সিং, সে তো মানে হাইফাইড অ্যাক্টর, ওকে কিন্তু কোনো রকম হাইলাইট করা হয়নি। হি ইজ জাস্ট আ কমন ম্যান। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। স্ট্র্যাটেজি, মানে যে ঘুঁটি সাজাচ্ছিল, হ্যাঁ বলো, একদম, মানে ঘুঁটি যে সাজানো হচ্ছে সেইটা খুব সুন্দর। মানে দের ইজ নো হাইপ যে হিরো বলে কেউ নেই। অ্যান্ড আমার হাজব্যান্ড, উনি হিস্ট্রি, মানে হি ইজ অ্যান অর্থোপেডিক সার্জন, কিন্তু হিস্ট্রিটা উনি একেবারে বাপরে, মানে অসাধারণ ট্যালেন্ট। যে তুমি কোনো টপিক নিয়ে তাকে জিজ্ঞেস করো, তার অগাধ জ্ঞান। হি কিপস অন রিডিং দ্য হোল ডে। হি ওয়াজ জয়েন্ট 14th মেডিকেল কলেজে পাস আউট। তো ওয়ান্স অ্যাগেন পড়াশোনার সাথে এটার কোনো লিঙ্ক নেই। তো হোয়াট এভার ইউ আস্ক হিম, আচ্ছা এটার কি হয়েছে, আচ্ছা ওইটা কি, হি হ্যাজ এক্সটেন্সিভ নলেজ অন দ্যাট টপিক। তো ও আমাকে বলল যে ধুরন্ধরে, অলদো ধুরন্ধর বলা হচ্ছে রণবীর সিংয়ের ক্যারেক্টারটাকে, কিন্তু দ্য অ্যাকচুয়াল হিরো অফ দ্যাট টাইম, মানে এটা তো পুরো ইটস এ ট্রু ইভেন্ট। তো দ্য হিরো ওয়াজ দ্য রোল প্লেড বাই অক্ষয় খান্না, রহমান ডাকেত অ্যান্ড এসপি সঞ্জয় দত্ত। ওরা, হ্যাঁ আসলাম কি ছিল, হ্যাঁ চৌধুরী আসলাম, রাইট। তো আমার নাম মনে থাকে না একদম, আর আমার ডিসঅ্যাডভান্টেজ। তো দিস টু ওয়ার দ্য অ্যাকচুয়াল হিরোজ অফ দ্যাট টাইম। মানে এই যে আমাদের রণবীর সিং, ও মানে ও যে আন্ডার কভার কপ ছিল, কপ নয় মানে আর্মি, তো ও কিন্তু মানে একেবারে মানে হি ওয়াজ নট দ্য হিরো অ্যাকচুয়ালি। তো হি ইজ জাস্ট আ ভেরি কমন পারসন। পুরো খেলাটা চলতো এই দুজনের মধ্যে অ্যাকচুয়ালি যা হয়েছিল। সো ও আমাকে মানে স্যার আমাকে ব্যাপারটা জানান। আর মানে একদম ওই লো কি মেনটেন করা, বিশেষ করে রণবীর সিং সারাক্ষণ নিজের জামা কাপড় আর নিজের ক্যারিকেচার দিয়ে অ্যাটেনশন ক্রেভ করতে থাকে। এই আদিত্য ধর কিন্তু বাঙালি নয়, হ্যাঁ, হি ইজ আ কাশ্মীরি। তো আদিত্য ধর কি করে ভাবলো যে এই রণবীর সিংকে এই ক্যারেক্টারটা দেওয়া যায়, হোয়াট আর থিঙ্কিং। অ্যান্ড রণবীর সিং সেটা কি সুন্দর করেছে, একদম চুপচাপ একদম। তো এই যে ধুরন্ধর, লাস্টের 2-3টে সিন ছাড়া অলওয়েজ ও একদম চুপচাপ। যেই 2-3টে সিনে ও হিরোগিরি দেখালো, সেটাতে একেবারে ধুয়ে দিল, ওকে ধুয়ে দিল একেবারে। তো দিস ইজ ধুরন্ধর। তো তোদেরও লাইফে সেই ধুরন্ধর ডেটা আসতে হবে। চুপচাপ কাজ করে যা, চুপচাপ, একদিন ঠিক টাইম আসবে। ওয়েট ফর দ্য অপরচুনিটি। তো যেখান থেকে কথাটা উঠলো, এই যে এখন এখানে একটা ধ্যাদ্ধারে গোবিন্দপুরে তোরা রয়েছিস,
ভাল লাগে না, পেশেন্ট নেই, কিছু শিখতে পারছি না, এই ওই অনেক অ্যাডভার্সিটি তোদের। কিন্তু যেটা পজিটিভিটি আছে, যেটা যারা ইউজ করতে পারবি, সেটা হচ্ছে মেক গ্রুপস, একটা পেশেন্টকেই একেবারে ছেঁকে নে। মানে হ্যাঁ সৌরভ, হ্যাঁ আসছি, বলো। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো keep on gathering information, knowledge, ইউটিলাইজ করার দিন পাবি। দিনেই 4.5 বছর বা 5.5 বছর নয়, পুরো লাইফ। অ্যান্ড একটা কথা বলবো, যে আমি কিন্তু দাঁড়িয়েছি, আমার দাঁড়ানোর পেছনে আমার জিএম বা অনার্স কিন্তু কোনো কাজে লাগেনি। কিছু জিনিস আমার মধ্যে ছিল, মানে হাঙ্গার ফর নলেজ, সেইটা আমাকে কিন্তু বাঁচিয়েছে। আর একটা জিনিস, কিছু কিছু লোকজনের সেই বুদ্ধিটা আমার ছিল যে কার কথা শুনতে হবে। কিছু কিছু লোকজন আমাকে যে জ্ঞান দিয়েছে, সেটাকে আমি চোখ বন্ধ করে ফলো করেছিলাম। মানে ডিউরিং মাই এমএস টাইম, আমি MBBS-এ when I was in second year, আমি ফাইনাল ইয়ার দাদা দিদিদের ক্লাসে, মানে প্র্যাকটিক্যাল যেগুলো তোদের ওয়ার্ড ক্লিনিক্স হয়, তাদের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুনতাম যে কি স্যার কি পড়াচ্ছে। such was I, okay, in my second year when I was only 18 years old. আমি 17.5-এ MBBS-এ ঢুকেছিলাম। সো 18.5, সেই সময় আমি এইসব করতাম। পিজিটি দাদারা, ফাইনাল ইয়ার দাদা দিদিরা সবাই এই যা যা এইসব করতো। আমার কিছু মানে খারাপ লাগতো যে হিউমিলিয়েট করছে, নাক টিপলে দুধ বেরোবে, এই ওই অনেক গল্প শুনেছি, কিন্তু দ্যাট ওয়াজ মাই স্ট্রেংথ। আমি ওয়ার্ডে পড়ে থাকতাম, যতটুকু পাওয়া যায়, যতটুকু দেখতে পাবো। অ্যাসাইটিসে যে পেট এরকম ফুলে যায়, সেটা আমি সেকেন্ড ইয়ারে দেখেছিলাম। আমার তো মনে প্রশ্নগুলো উঠতো যে কেন জল ঢুকেছে, কেন জল রয়েছে। একটা প্যারালিসিস হয়ে গেলে, ব্রেনে প্যারালিসিস হয়েছে, তাহলে ওর হাত পা কেন পড়ে যাচ্ছে। ওকে, আসতো তো, প্রশ্ন তো উঠবে, দেখতে হবে। আর NRS ছিল মানে পেশেন্টের ডেন, রোজ 2000 নিউ পেশেন্টস। তো ওই জিনিসটা আমি ইউটিলাইজ করেছিলাম ইন MBBS অ্যান্ড MS-এ তো বটেই। আমার যে মেন্টর, মানে যে আমার গুরু, সে হচ্ছে কলকাতার নাম্বার 1 ENT সার্জন। তো আরজি করে স্যার তখন HOD ছিলেন, আরজি করে থাকতেন ঠিক 45 মিনিট, রোজ আসতেন, কিন্তু 45 মিনিটে যা কাজকর্ম করে চলে যেতেন। এবার আমি দেখছি যে হ্যাঁ, স্যারের কাছে শিখবো বলে এখানে MS করতে এলাম, স্যারই তো থাকে না। সেটা বুঝতে আমার 6 মাস সময় লাগলো। আই ওয়াজ ফার্স্ট ইয়ার, একেবারে সত্যি নাক টিপলে দুধ বেরোয়, কী জানি আমরা। 6 মাস আমরা স্যারকে তো পাচ্ছি না, স্যারকে তো পাচ্ছি না, তাহলে শিখবো কার কাছে, স্যারই থাকে না করে। তখন আমি কি করলাম, বিশাল সাহস নিয়ে আমি স্যারকে বললাম যে স্যার আপনার কাছে কাজ শিখবো। স্যার 60টা পেশেন্ট, মানে আমাদের পার ইউনিট আমাদের 60টা পেশেন্ট থাকতো, মেল ফিমেল মিলিয়ে। 60টা পেশেন্টের রাউন্ড দিতেন 3 মিনিটে। তোরা ভাবছিস ফাঁকিবাজ, আমিও ভাবতাম যে হ্যাঁ, মানে স্যার ইজ লিস্ট বদার্ড। স্যারের তো প্রাইভেট প্র্যাকটিস, বিশাল প্র্যাকটিস, আর দিনে 100টা পেশেন্ট দেখতো, এরকম ENT-তে এরকম প্র্যাকটিস বিশাল ব্যাপার। তাহলে হ্যাঁ, স্যার তো ফাঁকিবাজ। বাট ওরম কি হয়, এমনি এমনি কি 100টা পেশেন্ট স্যারের কাছে আসে? অ্যান্ড ইট ইজ কলকাতা, ইট ইজ নট গ্রামগঞ্জ। আমিও দিনে 80টা পেশেন্ট দেখি, কিন্তু আমি বোলপুর, আশেপাশে এইখানে দেখি, ওখানে তো দেখবই। কলকাতায় যেখানে কাট থ্রোট কম্পিটিশন, সেখানে 100টা পেশেন্ট দেখা মানে এলেমই আলাদা। তো স্যার 60টা পেশেন্টের রাউন্ড দিচ্ছে, কোন পেশেন্টটা নতুন। আমাদের কিন্তু 3টে OPD হতো, 3টে OT হতো উইকে। মানে কত বেশি টার্নওভার বুঝতে পারছিস, 3টে OPD 3টে OT, মানে একটা পেশেন্ট খুব জোর 3 দিন ভর্তি থাকতো, OTর জন্য ভর্তি হতো, OT হতো, পরের দিন ছুটি। তো এর মধ্যে স্যার রাউন্ডে আইডেন্টিফাই করে নিতেন কোনটা নতুন পেশেন্ট, এর ফাইন্ডিংটা বলো। এই পুরো জিনিসটা 3 মিনিটে হতো।
সাচ ওয়াজ হিজ ফিনেসে। সো ওরকম একটা রাউন্ড চলছে, আমি প্রায় 3 সপ্তাহ ধরে গিয়ার আপ করছি, স্যারকে বলবো করে আলটিমেটলি একদিন বলেছি। আর স্যারের সঙ্গে দৌড়াতে হতো, স্যার দৌড়াচ্ছে আমরা দৌড়াচ্ছি, স্যার পেছন পেছন। তো একদিন চান্স পেয়েছি, সেকেন্ড ইয়ার ছিল না, থার্ড ইয়ার ছিল না, আমি ফার্স্ট ইয়ার। যদি এদের সামনে স্যারকে কিছু বলি তাহলে তো হাসবে সবাই, যে ফার্স্ট ইয়ারের এত স্যারের কাছে কাজ শিখবে, আমরা কি করছি। তো সেকেন্ড ইয়ার ছিল না, থার্ড ইয়ার ছিল না, তখন স্যারের পেছন, স্যার কাজ শিখবো। তখন স্যার আমাকে বলল যে, মানে ততদিনে স্যার বুঝে গেছে যে আমি সকাল 9টার আগে উঠতাম না, ঠিক আছে, 8:30-তে উঠে যা হোক করে হসপিটাল আসতাম। আই ওয়াজ ওদিকে, আমি রাতে দেরি করে শুই। তো স্যার বলছে যে 5:30টায় উঠতে হবে সকালে, পারবি? আমি 30 সেকেন্ড টাইম নিয়েছিলাম, আমি কী করে করব, অসম্ভব করতে পারবে না, চান্স, মানে বুঝে গেলাম যে চান্স পাচ্ছি। আমি বললাম হ্যাঁ স্যার উঠবো, তারপর যা হবে দেখা যাবে, না উঠতে পারলে সে আলাদা কথা। বাট 2.5 বছর, মানে 3 বছরের MS হয়, তো 6 মান্থস লস্ট, কারণ আমি ততদিনে গিয়ার আপই করতে পারিনি, যে কাজও শিখিনি, স্যার তো থাকতোই না, স্যারের কাছে শিখবো কী করে। তো 6 মান্থসের তাহলে 2.5টা বছর এভরিডে আই ইউজ টু গেট আপ অ্যাট 5 o'clock, স্যারের হসপিটালে যেতাম 5:30 করে। স্যার দিনে 3টে থেকে 4টে ওটি করতেন। স্যারের বলা ছিল যে 10টার মধ্যে তোমাকে আরজি কোড ঢুকে যেতে হবে, তার বেশি তুমি আমার কাছে থাকবে না। স্যার পরে ঢুকতেন। তো স্যার বলেছিলেন যে ফার্স্ট পেশেন্ট ওটিতে ঢোকাতে হবে, তবে অ্যালাউ করবে। যেদিন স্যার আমার আগে পৌঁছে যাবে হসপিটালে সেদিন আর আমাকে অ্যালাউ করবে না। বাট যাই হোক, অ্যালাউ করে দিতেন, মাঝে মাঝে আমিও লেট হতাম, কিন্তু দ্যাট ওয়াজ দ্য ডিল। আর 2.5 বছর অ্যান্ড তারপর MS হয়ে যাওয়ার পরে আরও 2 মাস আমি স্যারের কাছে কাজ শিখেছি, এক নাগাড়ে, বৃষ্টি বাদলা হোয়াট এভার আই ওয়েন্ট। কারণ আমার স্যার ছুটি নিতেন না কোনো দিন, শুধু সানডের বিকেলবেলা 2 ঘন্টা তার ওপিডি বন্ধ থাকতো, মানে সে আর কিছু কাজ করতেন না। সকালবেলা 6টা থেকে 10:30 11টা অবধি ওটি, তারপর আরজি কর আসতেন কিছুক্ষণের জন্যে, তারপর দুপুর 2টোর থেকে রাত 10টা ওপিডি। দ্যাট ইজ হিজ ডেলি রুটিন ইভেন নাও। তো এরকম একটা লোকের কাছে যদি আমি শিখতে পেরেছি, এখন অবধি আমি পাশ করে হয়ে গেছে 8 ইয়ার্স, আমি এখন অবধি সিঙ্গেল হ্যান্ডেডলি ওটি করি, নো সিনিয়র, আমি আজ অবধি ফাঁসিনি, মানে ওটিতে অনেক সময় উই আর স্টাক, তো আমি আজ অবধি ফাঁসিনি, তার মানে টাচউড, তার মানে এই নয় যে আগে ফাঁসবো না, কিন্তু আজ অবধি ফাঁসিনি। এটার রিজন হচ্ছে আমার হাঙ্গার। আমি রোজ এফর্ট দিয়েছি, এভরিডে। তো কোনোদিন জানিস না যে কোনটা কাজে লাগবে। আমি যখন আরজি করে ঢুকি ফর MS, স্যার ইট ওয়াজ অ্যান OT ডে, তো মাই স্যার ইজ ডক্টর Eye-ENT কুন্ডু, ইন্দ্রনাথ কুন্ডু। তো কুন্ডু স্যারেরই ওটি ছিল, আমি পেছনে গিয়ে দাঁড়িয়ে আছি ওটি ড্রেস পরে, প্রথম দিন ঢুকেছি, কি জানি কিছু নয়। স্যার আমাকে বলছে লাইটটা দাও, লাইট মানে যেগুলো ওটি লাইট থাকে করে, সেখানে সিস্টার দাঁড়িয়ে ছিল, ওয়ার্ড বয় মানে যারা ওটির কাজ করে, তারা একেবারে মানে লজ্জা পেয়ে গেছে যে এমা স্যার PGTকে লাইট ঠিক করতে বলছে, ওগুলো তো মিনিয়াল জব করে। আমি লাইটটা দিলাম, না হচ্ছে না করে একজন দাদা এসে দিয়ে দিল, করে দিল। আমি সেটার সিগনিফিকেন্স বুঝেছি যখন আমি ওটি করতে নেমেছি, যে সার্জন যদি না বলতে পারে কোথা দিয়ে লাইট দাও, তাহলে সে সার্জারি করতে পারবে না। সো হি ওয়াজ টিচিং মি, হি ওয়াজ নট ইনসাল্টিং মি, ইট ইজ অ্যান ইনসাল্ট যে লাইটটা দাও, এই দাও, ওই দাও করে। স্যার আমার 3 বছরের মানে পিজিশিপে স্যার ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি শিখলেন আমার সামনে, আমার 3 বছর, মানে আই ওয়াজ সো লাকি যে ওই স্যারের শেখাটা আই ওয়াজ অ্যান আই উইটনেস। আর স্যার আমার ওপর এত ভরসা করতেন যে ফার্স্ট ইয়ারে আমি স্যারের কাজগুলো করতাম, মানে ককলিয়ার ইমপ্লান্ট ইজ আ প্রজেক্ট, ওকে, ইটস নট আ সিম্পল থিং, তো ইটস আ ন্যাশনাল প্রজেক্ট। তো সেই বাচ্চাগুলো অ্যাডমিট হবে, বাচ্চাগুলোর A to Z আমি দেখতাম ফার্স্ট ইয়ারে।
যখন আমি সেকেন্ড ইয়ার হলাম আমি ভাবলাম যে না ঠিক আছে এবার দায়িত্ব ফার্স্ট ইয়ারকে দেব। স্যার আমাকে দায়িত্ব দিলেন, আমি ফার্স্ট ইয়ারকে দিতে পারলাম না। যখন আমি থার্ড ইয়ার ফাইনাল ইয়ার মানে সব থেকে বড়, তখনও আমি ওই ফার্স্ট ইয়ারেরই কাজ করে গেছি রিগার্ডিং দ্য ককলিয়ার ইমপ্লান্ট পেশেন্টস। তো স্যার আমাকে 3 বছর এই কাজটা করেছেন, আমাকে প্রমোশন দেননি, অ্যান্ড আই হ্যাড টু ডু। ইভেন MS পাস হয়ে গেছে, তারপরেও আমাদের কিছুদিন যেতে হয়, তখনও ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি হচ্ছে, সে আমাকেই দেখতে হতো দৌড়ে দৌড়ে এভরিথিং। তো মানে আমি কোনোদিন ভাবিনি যে হ্যাঁ স্যার আমাকে দিয়ে কেন এগুলো করান, কেন পেপার ওয়ার্ক করান, কেন এগুলো করান, স্যার বলেছে আমি করেছি, লাইক দ্যাট। সো আই হ্যাড ইমেন্স ফেথ ইন হিম। যা বলেছে আমি তখন করেছি, আমার রাগ হতো তাও আমি করেছি। স্যার একটা কথা বলতো, কোনটা যে কাজ কবে কাজে লেগে যাবে কোনোদিন জানতে পারবি না। এই লাইট দেওয়া একটা কথা আমাকে বলেছিলেন যে টনসিল সার্জারি কোনোদিন নিজের শহর ছাড়া অন্য শহরে করবি না। টনসিল সার্জারি ঠিক আছে, অন্য সব সার্জারি কর কিন্তু টনসিল সার্জারি করবি না। জিজ্ঞেস করেছিলাম কেন স্যার? তখন স্যার বলেছিল যে যদি টনসিলের নট খুলে যায়, ঠিক আছে, টনসিল সার্জারি করার পরে আর্টারিটাকে বাঁধতে হয়, মানে টাই করতে হয়, যদি সেটা খুলে যায় তাহলে দ্য চাইল্ড উইল ব্লিড টু ডেথ, মারা যাবে, ইট উইল ফিনিশ ইয়োর কেরিয়ার। সো আমি আজ অবধি করিনি, পরপর পেশেন্ট আমি ছেড়ে দিয়েছি। প্রথমে বুঝিনি, কারণ তখন আমার নামডাক কোথায় হয়েছে, আমি তখন ফ্রেশার, 18, 19, 20 থেকে আমার একটু নামডাক শুরু হয়। তো 18, 19, 20, 21, আজকে 26, আমি বোলপুরে কোনো দিন টনসিল সার্জারি করিনি। বোলপুরে আমার ভালো প্র্যাকটিস আছে, তো আমি করিনি, বিকজ হি টোল্ড মি নট টু ডু। আর আমার পরে টনসিল সার্জারি করে নট খুলে গিয়ে ডাক্তারবাবুর কেরিয়ার শেষ হয়ে গেছে, চোখে দেখা।